সুপ্রভাত বন্ধুরা। আজ 11 সেপ্টেম্বর বৃহস্পতিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর। ফ্রান্সের পার্লামেন্টে আস্থা ভোটে পরাজিত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রু। তাকে পদচ্যুত করার পক্ষে সোমবার ভোট দিয়েছেন পার্লামেন্টের বেশিরভাগ সদস্য। আস্থা ভোটে পরাজিত হওয়ার ফলে এখন ফ্রান্সের সরকারকেও ক্ষমতা ছাড়তে হবে। এই আস্থা ভোটের আহ্বান করেছিলেন বায়রু নিজেই। সরকারের জাতীয় ঋণ নিয়ন্ত্রণের পরিকল্পনার পক্ষে সমর্থন আদায় করাই লক্ষ্য ছিল তার। তবে ভোটাভুটিতে প্রধানমন্ত্রীকে পদচ্যুত করার পক্ষে ভোট পড়ে 364টি। বিপক্ষে ভোট দেন 194 জন পার্লামেন্ট সদস্য। ভোটদানে বিরত ছিলেন 25 জন সদস্য। গাজা উপত্যকার গাজা শহরে ইসরায়েলের দূরনিয়ন্ত্রিত এবং বিস্ফোরক ভর্তি রোবট দিয়ে হামলা চালানো হচ্ছে, যা সেখানকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। হামজা শাওয়ার নামের 35 বছর বয়সী এক ফিলিস্তিনি মিডল ইস্ট আই সংবাদ মাধ্যমকে জানান, এই রোবটগুলি কখন কোথায় থাকছে বোঝা যাচ্ছে না। নিমেষের মধ্যে তারা স্থান পরিবর্তন করছে। আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি, সকালবেলা একটি রোবটকে দেখলাম আমার জানলার ঠিক নিচেই। 5 মিনিট পরেই দেখি সেটা প্রায় 100 মিটার দূরে চলে গেছে। অত দূরে বিস্ফোরণ হওয়ার সাথে সাথে আমি মেঝেতে ছিটকে পড়লাম। মার্কিন যুক্তরাষ্ট্র সরকার নতুন নির্দেশনা জারি করেছে, যেখানে বলা হয়েছে নন ইমিগ্রান্ট ভিসা আবেদনকারীদের এখন থেকে তাদের নিজ দেশের নাগরিকত্ব বা বৈধ আবাসস্থলের মার্কিন দূতাবাস বা কনসুলেটে সাক্ষাৎকারের সময় নির্ধারণ করতে হবে। এই নিয়ম কার্যকর হওয়ায় ভারতীয় নাগরিকরা আর বিদেশে গিয়ে দ্রুত ব্যবসা বা পর্যটন ভিসার সাক্ষাৎকারের তারিখ নিতে পারবেন না। গত 6 সেপ্টেম্বর ইউনিভার্সিটি পোস্টাল ইউনিয়ন তাদের ওয়েবসাইটে জানিয়েছে, আগস্টের শেষে ছোট প্যাকেজের জন্য শুল্কমুক্ত ব্যবস্থা স্থগিত করার দিন মার্কিন যুক্তরাষ্ট্রে পার্সেল চালানের পরিমাণ 81% কমে গেছে। বিশ্বব্যাপী 88টি পোস্টাল অপারেটর সম্পূর্ণ বা আংশিকভাবে আমেরিকায় পার্সেল সরবরাহ স্থগিত করে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প 30 জুলাই একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে 29 আগস্ট থেকে $870 বা তার কম মূল্যের আমদানিকৃত পার্সেলের জন্য শুল্কমুক্ত ব্যবস্থা স্থগিত করা হয়েছে। এর ফলে বিশ্বব্যাপী ডাক নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হবে, যার সবচেয়ে বেশি প্রভাব পড়বে আন্তঃসীমান্ত ই-কমার্সের ওপর নির্ভরশীল ক্ষুদ্র ব্যবসার ওপর। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভারভ বলেছেন, পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে রাশিয়ার কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছে নেই, বরং মস্কো সংলাপ ও সমমর্যাদার ভিত্তিতে সহযোগিতার প্রতি আগ্রহী। ইউক্রেন যুদ্ধে স্থায়ী সমাধান এবং আন্তর্জাতিক সম্পর্ককে স্বাভাবিক করার জন্য রাশিয়া সমঝোতার পথ খুঁজছে। ব্রিক্স দেশগুলোর অনলাইন শীর্ষ সম্মেলনের অবস্থা সম্পর্কে অবহিত করল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সোমবার বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনা মুখপাত্র লিন বলেন, ব্রিক্স সহযোগিতা ব্যবস্থা হল নতুন বাজার সমৃদ্ধ দেশ এবং উন্নয়নশীল দেশের ঐক্য ও সহযোগিতার গুরুত্বপূর্ণ মঞ্চ। বর্তমানের একতরফাবাদ সংরক্ষণবাদের সামনে ব্রিক্স দেশগুলো যৌথভাবে বহুপক্ষবাদ রক্ষা করে ন্যায্যতা রক্ষা করে বিশ্বে ভারসাম্য রক্ষা করবে। রাশিয়া ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে দ্বিতীয় মানবিক সহায়তা প্যাকেজ পাঠিয়েছে। রাশিয়ার জরুরি অবস্থা মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে এই সংবাদ জানিয়েছে। বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য 20 মেট্রিক টনেরও বেশি তাঁবু ও কম্বল বহনকারী একটি IL-76 বিমান ঝুকোভস্কি বিমানবন্দর থেকে রওনা হয়েছে। পোস্টটিতে লেখা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ এবং রাশিয়ান সরকারের নির্দেশ অনুসারে এই সহায়তা বিতরণ করা হয়েছে। প্যালেস্তাইন অ্যাকশন জার্মানি নামের একটি গোষ্ঠী সোমবার দাবি করেছে, গাজায় গণহত্যার প্রতিবাদে তারা জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহরে অবস্থিত ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালিয়েছে। এই খবর দিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম। প্যালেস্তাইন অ্যাকশন হল 2020 সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত একটি ফিলিস্তিনিপন্থী গোষ্ঠী, যারা ইসরায়েল মালিকানাধীন ও ইসরায়েলের সঙ্গে যুক্ত অস্ত্র সংস্থার বিরুদ্ধে সরাসরি প্রতিবাদমূলক পদক্ষেপের জন্য পরিচিত। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ইস্তফা দেওয়ার পর নেপালে শাসনভার নিয়েছে সেনা।
কিন্তু তারপরেও পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিস্থিতি। মঙ্গলবারই আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে জানানো হয়েছে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত দেশে শাসনভার চালাবে সেনা। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে দেশ জুড়ে কারফিউ জারি করা হয়েছে সেনার তরফে। বুধবার সকাল থেকে কোনো বড় ধরনের অশান্তির খবর না পাওয়া গেলেও সংবাদ মাধ্যম সূত্রে খবর, নেপালের বাঁকে জেলার সংশোধনাগারে সংঘর্ষে 5 বন্দীর মৃত্যু হয়েছে। বেশ কয়েকটি জেলখানা ভেঙে কয়েকশো বন্দী বেরিয়ে গেছে জেলখানা থেকে। আসছি দেশের খবরে। নেপালে নবীন প্রজন্মের 20 জনের মৃত্যুতে গভীর শোক জানিয়ে এবং বিক্ষোভ পরিস্থিতির প্রসঙ্গে সিপিআইএম পলিট ব্যুরোর অভিমত। যুব অংশের ক্ষোভ নিরসনে ব্যবস্থা নেওয়া উচিত, এখনই বসা উচিত আলোচনায়। সেই সঙ্গে সংবিধানে বর্ণিত গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাকে রক্ষার ব্যবস্থা নেওয়া প্রয়োজন। রাজতন্ত্রের সমর্থক এবং প্রতিক্রিয়াশীল শক্তি যাতে পরিস্থিতির সুযোগ নিতে না পারে, দেখতে হবে যুব এবং গণতান্ত্রিক অংশকে। বুধবার বিবৃতিতে বলা হয়েছে, গণবিক্ষোভের মাধ্যমে গণতন্ত্রের পুনরুজ্জীবন কাঙ্ক্ষিত, ফের সামন্ততান্ত্রিক স্বৈরাচারী শাসনের গাড্ডায় পড়া নয়। উল্লেখ্য, বুধবারও কারফিউ জারি করা হয়েছিল নেপালের রাজধানী কাঠমান্ডুতে। একদল বিক্ষোভকারী আগুন লাগিয়েছে দেশের সংসদ ভবন এবং সুপ্রিম কোর্টে। বিক্ষোভকারী যুব অংশের প্রতিনিধি দলের সঙ্গে সেনার বৈঠক হতে পারে। সূর্য দেখেননি 1 মাস, হাতে ছত্রাক সংক্রমণ, আদালতে বিষ দেওয়ার অনুরোধ জনপ্রিয় অভিনেতার। বেঙ্গালুরুতে ওষুধের দোকানের কর্মীকে খুনের অভিযোগে গত বছরের 12 জুন গ্রেপ্তার হয়েছিলেন জনপ্রিয় কন্নড় অভিনেতা দর্শন। গ্রেপ্তার করা হয়েছিল তাঁর ঘনিষ্ঠ বান্ধবী পবিত্রা গৌড়াকেও। রেণুকাস্বামী হত্যা মামলার অভিযুক্ত দর্শন বর্তমানে পারাপ্পানা অগ্রহারা কেন্দ্রীয় কারাগারে বন্দী তিনি। মঙ্গলবার বেঙ্গালুরুর ওই আদালতে তাঁকে বল্লারি কারাগারে স্থানান্তরের আবেদন জানিয়েছিলেন দর্শন, কিন্তু বিচারক তা খারিজ করে দেন। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের মানসিক ও শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছে। এই আক্রমণের প্রতিবাদ করেও বাংলাভাষী শ্রমিকদের নিরাপত্তা দাবি করে বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। বিভিন্ন ঘটনার বিবরণ উল্লেখ করে রাষ্ট্রপতির কাছে 2 পাতার স্মারকলিপি জমা দেন তিনি। রাজ্যে রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে এবং বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা সাঁটিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন অধীর। বৈঠক শেষে বহরমপুরে প্রাক্তন সাংসদ জানান, পরিযায়ীদের হেনস্থা নিয়ে তার বক্তব্য শোনার পর তাকে আশ্বস্ত করেন রাষ্ট্রপতি। অধীর রাষ্ট্রপতিকে জানান, নিজে হরিয়ানার পানিপথে গিয়ে নিগ্রহের শিকার হওয়া বাঙালি শ্রমিকদের সঙ্গে দেখাও করেছেন তিনি। 3 সপ্তাহ আগেই বিতর্ক নিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিল আইআইটি খড়গপুর। হোস্টেলের ডাইনিং হলে আমিষাশী ও নিরামিষাশী পড়ুয়াদের জন্য আলাদা বসার জায়গা নির্ধারণের নিয়ম চালু করেছিল কর্তৃপক্ষ। আগের জারি করা নির্দেশে এই বিভাজন চালু হয়েছিল, কিন্তু প্রাক্তনী এবং প্রাক্তন শিক্ষকদের তীব্র আপত্তির পর শেষমেশ সেই নির্দেশিকা প্রত্যাহার করা হলো। প্রতিষ্ঠানের তরফে সব হোস্টেল ওয়ার্ডেনকে বিজ্ঞপ্তি পাঠিয়ে জানানো হয়েছে, খাবার প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে ভেজ, ননভেজ, জৈন ইত্যাদি ভাগ আলাদা রাখা যেতে পারে, তবে ডাইনিং হলে বসার ক্ষেত্রে কোনো ধরনের বিভাজন থাকবে না। আরও বিপাকে রিলায়েন্স কমিউনিকেশনের প্রাক্তন কর্ণধার অনিল আম্বানি। এবার তাঁর এবং আরকমের বিরুদ্ধে নতুন করে মামলা করল ইডি। 2929 কোটি টাকার প্রতারণার অভিযোগে সম্প্রতি আম্বানি এবং আরকমের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিবিআই। এবার ইডিও ওই জালিয়াতির তদন্ত শুরু করল। অশান্ত নেপালে অনেক ভারতীয় আটকে পড়েছেন, তাদের ফেরানোর চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার, কিন্তু নেপালের সীমান্তের ঠিক ওপারে চীনেও আটকে আছেন অনেকে। কৈলাস মানস সরোবর যাত্রা সেরে ফিরতে গিয়ে আটকে পড়েছেন তাঁরা। কিভাবে দেশে ফিরবেন এখনও অনিশ্চিত, কারণ নেপাল সীমান্ত মঙ্গলবার থেকে বন্ধ হয়ে গিয়েছে। বিকল্প পথ জানা নেই কারো। এখন রাজ্যের খবর। গরিবের অধিকার দাবিতে যত লড়াই চলছে সেগুলিকে শেষ পর্যন্ত সফল করতে হলে লড়াইকে বুথে বুথে নিয়ে যেতে হবে। বুথে বুথে ভোট লুট রুখে দিতে হবে, এখন থেকে তার প্রস্তুতি নিতে হবে। মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার রামগঙ্গায় বিরাট কৃষক সমাবেশে এই আহ্বান জানিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, কৃষক ক্ষেতমজুরের দাবি কাজ, খাদ্য, আবাস, শিক্ষা, স্বাস্থ্যের জন্য লড়াই হবে, কিন্তু এই সব লড়াই টেনে নিয়ে যেতে হলে বুথের লড়াই লড়তে হবে। বুথ থেকে ভূত তাড়াতে হবে।
ভোটার তালিকায় কারচুপি নিয়ে বিস্ফোরক অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। নির্বাচন কমিশনের স্পষ্ট দাবি, 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে। অথচ সেই নির্দেশ অমান্য করে রাজ্য মাত্র 2 জনকে সাময়িক বরখাস্ত করেছে, কিন্তু কোনো আধিকারিকের বিরুদ্ধেই মামলা দায়ের করেনি। এই অবস্থানে ক্ষুব্ধ কমিশন এবার কলকাতা হাইকোর্টে জানিয়েছে, আদালত প্রয়োজনে রাজ্যের কাছে তথ্য তলব করুক, কে বা কারা নির্দেশ অমান্য করেছে এবং কেন করেছে। আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের মায়ের চোট লাগার ঘটনায় পুলিশি তদন্ত সন্তোষজনক নয়, প্রাথমিকভাবে এমনটাই জানালো কলকাতা হাইকোর্ট। ওই ঘটনায় কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার পদমর্যাদার কোনো আধিকারিককে তদন্ত করতে হবে বলে বুধবার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতির নির্দেশ, ওই ঘটনাটি নিয়ে অনুসন্ধান করতে হবে, তারপরেই পরবর্তী তদন্ত নিয়ে আদালতে নির্দেশ দেবে। প্রসঙ্গত, গত 9 আগস্ট নবান্ন অভিযানের সময় নির্যাতিতার মায়ের চোট লাগে, তার কপালের ডান দিকের একটি অংশ ফুলে যায়। কিভাবে ওই চোট লাগে তা স্পষ্ট নয়। নির্যাতিতার মায়ের অভিযোগ, পুলিশের লাঠির আঘাতেই তার কপালে ফুলেছে। প্রাথমিকভাবে ওই চোট লাগার ঘটনা তদন্ত চালাচ্ছিলেন নিউ মার্কেট থানা এবং শেক্সপিয়ার সরণি থানার আধিকারিকেরা। শেষে খেলার খবর। আইএসএসএফ বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্স করলেন ভারতের শুটাররা। সম্রাট রানা, অমিত শর্মা ও নিশান্ত রাওয়াত হেরে গেলেন চীনের কাছে। জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন বছর 20 সম্রাট এদিন সেরা পারফরমেন্স করলেন প্রতিযোগিতায়। যোগ্যতা অর্জন পর্বে 582 পয়েন্টে 10ম স্থানে শেষ করেন সম্রাট। মহিলাদের বিভাগে দিব্যা প্রিসিশন রাউন্ডের ম্যাচে 25 মিটার পিস্তল বিভাগে 291 পয়েন্ট নিয়ে 37তম স্থানে রয়েছে। বৃহস্পতিবার ফাইনালে তার দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। কমনওয়েলথ ও এশিয়ান গেমসের স্বর্ণপদক জয়ী রাহি স্বর্ণবত 286 পয়েন্ট নিয়ে 26তম স্থানে রয়েছেন। ভলিবল লিগ আয়োজন করতে নেপালে গিয়ে আটকে পড়েছেন উপাসনা গিল নামে এক ভারতীয়। উদ্ধারের আর্জি জানিয়ে সমাজ মাধ্যমে ভিডিও বার্তা পোস্ট করেছেন তিনি। সাহায্য চেয়েছেন ভারতীয় দূতাবাসের। তার সঙ্গে আরও কয়েকজন রয়েছেন বলে জানিয়েছেন তিনি। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।